বলবো ইসকেমিক হার্ট ডিজিজ। আচ্ছা, এখানে প্রথমে আমরা জানবো হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। প্রশ্ন আসে এভাবে যে আমাদের করোনারি হার্ট ডিজিজ বলতে আমরা কি বুঝি? তখন আমরা বলবো স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট ফেইলর, অ্যারিথমিয়া, সাডেন ডেথ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের করোনারি হার্ট ডিজিজ। আচ্ছা, এর মধ্যে আমাদের স্টেবল অ্যানজাইনার কাহিনী হচ্ছে যে ইস্কেমিয়া ডিউ টু ফিক্সড অ্যাথেরোমেটাস, তার জন্য যদি হচ্ছে গিয়ে আমাদের কোনো গ্যাঞ্জাম হয় তখন এটা আমরা বলবো স্টেবল অ্যানজাইনা। আচ্ছা, এটা মোটামুটি ভালো যে হাঁটাচলা করলে তখন বুকে ব্যথা হয়। আর যেটা আনস্টেবল অ্যানজাইনা সেটা হচ্ছে আমাদের ডাইনামিক অবস্ট্রাকশন অফ দ্য করোনারি আর্টারি ডিউ টু প্ল্যাক অথবা রাপচার অফ ইরোশন উইথ সুপারএম্বোস থ্রোম্বাস, মানে এখানে অবস্থা কিন্তু খারাপ। আচ্ছা, এখন আমরা বলবো স্টেবল অ্যানজাইনা জিনিসটা আসলে কি। এটা হচ্ছে একটা সিমটম কমপ্লেক্স যেখানে হচ্ছে ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া থাকবে, ট্রানজিয়েন্ট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া থাকবে। ইট মে অকার ওয়েন এভার দেয়ার ইজ অ্যান ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে আমাদের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই দিচ্ছে কম, তখনই বুকের মধ্যে ব্যথা হবে। আচ্ছা, তো এর মধ্যে আমরা কি বলবো যে করোনারি অ্যাথোরোমা ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যানজাইনা। কোনো একটা বুকের মধ্যে কোনো একটা নল হচ্ছে চিকন আছে, যার কারণে হচ্ছে ঠিকমতো ব্লাড যাইতে পারতেছে না, সেটা হচ্ছে সবচেয়ে কমন কজ। এছাড়াও অ্যানজাইনা মে অলসো অকার ইন অ্যাওর্টিক ভালভ ডিজিজ, ভালভের মধ্যে সমস্যা আছে, পরিশ্রম করলে সে নিতে পারে না। এবং হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। তার মানে আমরা বলবো যে স্টেবল অ্যানজাইনা কোথায় কোথায় হবে? করোনারি অ্যাথেরোমা, অ্যাওর্টিক ভালভ ডিজিজ, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, অ্যাওর্টিক ভালভ ডিজিজ, অ্যাওর্টিক ভালভ ডিজিজ এবং হচ্ছে করোনারি অ্যাথেরোমা, করোনারি অ্যাথেরোমা। আচ্ছা, দেন আমরা বলবো অ্যাক্টিভিটিস প্রিসিপিটিং অ্যানজাইনা। কী কী করলে হচ্ছে আমাদের স্টেবল অ্যানজাইনা বাড়ে? যেমন ফিজিক্যাল এক্সারশন, কোল্ড এক্সপোজার, হেভি মিল, দেন হচ্ছে ইন্টেন্স ইমোশন। যদি কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করে তখন তার শরীরে চাহিদা বাড়বে, কোল্ড এক্সপোজার হইলেও চাহিদা বাড়বে, কারণ শরীরকে হিট রাখতে হবে, তখন হার্টকে বেশি কাজ করতে হবে। হেভি মিলস হইলে হার্টকে বেশি কাজ করতে হয়, এবং হচ্ছে ইন্টেন্স ইমোশন হইলেও বেশি কাজ করতে গিয়ে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি উড়াইতে গিয়ে সে উল্টা আরও দুর্বল হয়ে যায়। আচ্ছা, আনকমনের ক্ষেত্রে আমরা বলবো কেউ যদি শুয়ে থাকে তখন অ্যানজাইনা হইতে পারে। ফ্ল্যাট শুয়ে থাকলে এটাকে আমরা বলবো ডিকিউবিটাস অ্যানজাইনা। এবং হচ্ছে ভিভিড ড্রিমস, খারাপ স্বপ্ন দেখলেও কিন্তু এরকম অ্যানজাইনা হইতে পারে। আচ্ছা, এখন আমরা বলবো সিমটমস অফ স্টেবল অ্যানজাইনা। কীভাবে আমরা বুঝবো বা কীভাবে? পেশেন্ট আমাদের কাছে আসবে একটা সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে, ডিসকমফোর্ট আর ব্রেথলেসনেস, সে বলবে তার অস্বস্তি লাগতেছে, হাঁসফাঁস করতেছে। প্রিসিপিটেড বাই এক্সারশন অর স্ট্রেস, এক্সারশন নিলে, হাঁটাচলা করলে অথবা স্ট্রেস নিলে। অ্যান্ড প্রম্পটলি রিলিভ বাই রেস্ট, এবং রেস্ট নিলেই সেটা হচ্ছে কমে যায়। এবং ওয়ার্ম আপ অ্যানজাইনা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিসকমফোর্ট ওয়েন দে স্টার্ট ওয়াকিং, যখন হাঁটা শুরু করবে তখন তার হচ্ছে একটু অস্বস্তি লাগে, কিন্তু সেটা হচ্ছে পরে যখন আস্তে আস্তে হাঁটতে থাকে তখন আর সেটা লাগে না। আচ্ছা, এখন আমরা বলবো ইনভেস্টিগেশন। আচ্ছা, প্রথম আমরা দেখব হচ্ছে আমাদের একটা ইসিজি। আচ্ছা, যদিও এটা হাইপোক্যালেমিয়ার ইসিজি, তারপর এই টাইপের একটা ইসিজি আমরা পাইতে পারি যে আমাদের টি ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে, এসটি ডিপ্রেশন হইতে পারে এবং একটা ইউ ওয়েভ আসতে পারে। সেটাই আমাদের এখানে বলতেছে যে টি ওয়েভ ফ্ল্যাটিং অথবা ইনভার্সন, রিভার্সেবল এসটি সেগমেন্ট ডিপ্রেশন, মানে যখন সে পরিশ্রম করবে তখন এসটি ডিপ্রেশন থাকবে। অর ইলেভেটেড উইথ অর উইদাউট টি ওয়েভ ইনভার্সন অ্যাট দ্য টাইম অফ পেশেন্ট এক্সপিরিয়েন্সিং সিমটম, মানে যখন তার বুকে ব্যথা করবে তখন যদি আমি ইসিজি করি তখন আমি এরকম এস টি ডিপ্রেশন বা টি ডিপ্রেশন পাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর রেস্টে আমরা পাবো হচ্ছে নর্মাল ইসিজি, কিন্তু এক্সর্শনে আমরা কিন্তু বাজ ইসিজি পাবো। এটা ইটি করে দেখবো, ইটিটি করে দেখবো আমরা। আচ্ছা, এর টেস্ট হচ্ছে কি আমাদের এক্সারসাইজ টেস্ট করবো বা ইসিজি করবো, এক্সারসাইজ ইসিজি বা হচ্ছে ইটি। এখানে আমরা কি পাবো? প্ল্যানার অর ডাউন স্লোপিং এসটি সেগমেন্ট ডিপ্রেশন অফ মোর দেন 1 মিলিমিটার ইন্ডিকেটিভ অফ ইস্কেমিয়া, এক। দুই নাম্বার হচ্ছে আপ স্লোপিং অফ এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন আপ স্লোপিং হইতে পারে, ইজ লেস স্পেসিফিক অ্যান্ড অকার্স ইন নর্মাল পারসন। আচ্ছা, এখন যদি আমরা একটু ভালো করে দেখি, আচ্ছা এই ইসিজিটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তো সেখানে হচ্ছে প্রথম যে ইসিজিটা আছে সেখানে হচ্ছে আমাদের একেবারে ঠাস করে নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা বলবো
প্ল্যানার, এই যে একেবারে প্লেনভাবে নিচের দিকে নিচে, এটাকে আমরা বলবো প্ল্যানার। অথবা ডাউন স্লোপিং হচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। এই যে আমাদের এখানে দেখাইতেছে প্ল্যানার অথবা হচ্ছে ডাউন স্লোপিং এসটি ডিপ্রেশন এবং আপ স্লোপিং অফ এসটি ডিপ্রেশন। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের আপ স্লোপিং অফ, এটা হচ্ছে আমাদের এসটি ডিপ্রেশন, লেস স্পেসিফিক অ্যান্ড অকার ইন নর্মাল পারসন। এছাড়াও হচ্ছে আমাদের প্রিডিকটিভ অ্যাকুরেট লোয়ার ইন ফিমেল, এটা ফিমেলদের কম হয়। এবং হচ্ছে আমরা যদি কাউকে ডিগক্সিন দিয়েও আনি, তারও হচ্ছে এই টাইপের ইসিজি কিন্তু দেখাইতে পারে। আচ্ছা, এখন এরকম হাঁটাচলা করলে বুকে ব্যথা হয়, এরকম পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তার ম্যানেজমেন্ট আমরা কী দিব? প্রথমে বলবো হচ্ছে উল্টাপাল্টা খানাদানা করা যাবে না, বিড়ি ছাড়তে হবে, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দিতে হবে। কারণ আমরা জানি কোনো একটা চর্বির দলার কারণে এরকম হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হচ্ছে, তাইলে আমরা অ্যান্টিপ্লেটলেট দিব অ্যাসপিরিন এবং হচ্ছে ক্লপিডগ্রেল, অ্যাসপিরিন এবং ক্লপিডগ্রেল। আচ্ছা, বুকে ব্যথা যেন কম হয় তার জন্য আমরা দিব অ্যান্টি অ্যানজাইনাল নাইট্রেটস। এই অ্যান্টি অ্যানজাইনালটা কী করবে, যে বোথ প্রিলোড এবং আফটার লোড কমাবে। কিভাবে? এটা আর্টারিকেও ডাইলেট করতে পারে, ভেনকেও ডাইলেট করতে পারে, ফলে প্রিলোড এবং আফটার লোড দুইটাই কমবে। আচ্ছা, দেন আমরা বলবো বিটা ব্লকার আমরা দিব, কি দিব? এটা হচ্ছে আমাদের মেটোপ্রোলোল এবং হচ্ছে বিসোপ্রোলল, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিওসেলেক্টিভ বিটা ব্লকার আমরা দিব। আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এখানে আমরা দিব হচ্ছে ভ্যারা এবং হচ্ছে দিল, মানে হচ্ছে ভ্যারাপামিল এবং ডিলটিয়াজেম। মনে রাখবো, ভ্যারাপামিল এবং হচ্ছে ডিলটিয়াজেম। যদি আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকারই দিতে হয়, ক্যালসিয়ামকে যদি ব্লকই করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা দিব ভ্যারাপামিল এবং ডিলটিয়াজেম। এখানে আমরা অ্যামলোডিপিন বা হচ্ছে আমাদের নিফিডিপিন কিন্তু দিব না। ভালো করে খেয়াল রাখবো যে কারো আমাদের এই এসিএস ডেভেলপ করতেছে বা স্টেবল অ্যানজাইনা আছে, তাকে কিন্তু আমরা অ্যামলোডিপিন এবং ডিফিডিপিন দিব না। কারণ হচ্ছে আমাদের ডাইহাইড্রোপিরিডিন, এই অ্যামলোডিপিন এবং নিফিডিপিন হচ্ছে কি আমাদের ডাইহাইড্রোপিরিডিন, এরা হচ্ছে আমাদের রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে। রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াটা পেশেন্টের জন্য ভালো না। আচ্ছা, এবং হচ্ছে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর আমরা দিব হচ্ছে নিকোরাডিল, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর নিকোরাডিল। আচ্ছা, যদি আমরা দেখি ইফ চ্যানেল ব্লকার, তখন হচ্ছে আইভাব্রাডিন দিতে পারি। আর এছাড়াও হচ্ছে আমরা যদি দেখি যে না একেবারে ব্লক হয়ে গেছে, তখন পিসিআই অথবা সিএবিজি করতে পারে, মানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করতে পারে। আচ্ছা, প্রোগনোসিস আমরা কিভাবে করব? স্ট্রেস টেস্টিং ইন পাওয়ারফুল প্রেডিক্টর অফ মর্টালিটি। স্ট্রেস টেস্টিং ইজ পাওয়ারফুল প্রেডিক্টর অফ মর্টালিটি, এতটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, অ্যানজাইনা উইথ নর্মাল করোনারি আর্টারির ক্ষেত্রে আমরা বলবো যে নর্মাল করোনারি আর্টারির ক্ষেত্রে এরকম হইতে পারে। কেন এটা হইতে পারে? সেটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি স্পাজমের কারণে। দরকার হলে পজ করে দেখে নিব। আচ্ছা, তো এখন আমরা আসবো মেইন যে বিষয়টা। এতক্ষণ তো আমরা হচ্ছে স্টেবল অ্যানজাইনার কথা বললাম, যারা হাঁটাচলা করতে গেলে হয়তো বুকে ব্যথা হয়, এমনি ঠিক হয়ে যায়। এখন আমরা আসবো হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম বা এসসিএস। এটার মধ্যে থাকবে হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা এবং হচ্ছে এমআই। আনস্টেবল অ্যানজাইনা এবং হচ্ছে এমআই। আনস্টেবল অ্যানজাইনা হোক, এমআই হোক, দুই ক্ষেত্রেই হচ্ছে সিমটম একই। কিন্তু যদি আমাদের আনস্টেবল অ্যানজাইনা হয়, এখানের ইসিজিতে আমরা কোনো চেঞ্জ পাবো না এবং ট্রপোনিন আইও আমরা বাড়তি পাবো না। কেন আনস্টেবল অ্যানজাইনাতে কোনো ইসিজি চেঞ্জ হবে না, ট্রপোনিন আই বাড়তি হবে না? কারণ এখানে হচ্ছে সেলের ড্যামেজ হয় নাই। কিন্তু এমআইয়ের ক্ষেত্রে যেহেতু সেলের ড্যামেজ হয়েছে, তাহলে সেখানে আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের ইসিজিও চেঞ্জ আসবে খুব ভালো মতো, এসটি ডিপ্রেশন আসতে পারে বা টি ইলেভেশন আসতে পারে এবং হচ্ছে ট্রপোনিন আইটাও বাড়তি থাকতে পারে। আচ্ছা, আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে আমরা কি বলবো? নিউ অনসেট অর র্যাপিডলি ওর্সনিং অ্যানজাইনা, মানে হচ্ছে এটাকে আমরা বলবো ক্রিসেন্ডো অ্যানজাইনা। অ্যানজাইনা অন মিনিমাল এক্সারশন, অল্প কাজ করলেও তার মনে হচ্ছে বুকের মধ্যে ব্যথা হচ্ছে। অ্যানজাইনা অ্যাট রেস্টের মধ্যে তার ব্যথা করছে। ইন দ্য অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াল ড্যামেজ, মায়োকার্ডিয়াল ড্যামেজ হয় নাই কিন্তু হচ্ছে রেস্টেও তার হচ্ছে বুকের মধ্যে ব্যথা করতেছে। তাই আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে আমরা বলবো নিউ অনসেট অথবা র্যাপিডলি ওর্সনিং অ্যানজাইনা এক, অ্যানজাইনা অর মিনিমাল এক্সারশন থেকে হইতে পারে অ্যানজাইনা অ্যাট রেস্ট ইন দ্য অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াল ড্যামেজ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে এটা আমরা একটু জাস্ট দেখে নিব, এটা দরকার লাগবে না। এক প্রলং কার্ডিয়াক পেইন থাকবে, চেস্ট পেইন থাকবে, থ্রোট, আর্ম, এপিগ্যাস্ট্রিয়াম, ব্যাকের মধ্যে পেইন থাকবে, অ্যাংজাইটি এবং মনে হবে মরে যাব, নশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস, কলাপস হবে। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি আমাদের ফিজিক্যাল সাইন যেটা আমরা দেখতে পাবো ডক্টর হিসেবে, সেটা পাবো হচ্ছে এক নম্বর হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, মানে হচ্ছে সোয়েটিং টোয়েটিং সব বেড়ে যাবে।
প্যালোর ফ্যাকাশো হয়ে যাবে, সোয়েটিং বাড়বে এবং ট্যাকিকার্ডিয়া আমরা পাবো। সাইন অফ ভেগাল অ্যাক্টিভেশন মানে সে বমি করবে এবং তার হচ্ছে ব্র্যাডিকার্ডিও পাইতে পারি। একদিকে হচ্ছে ট্যাকিকার্ডিও পাইতে পারি, আর যদি ভেগাল অ্যাক্টিভেশন হয় তাহলে বমি করবে এবং হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হবে। আচ্ছা, সাইন অফ ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন, যে মায়োকার্ডিয়াল ফাংশনই বন্ধ করে দিচ্ছে। কিভাবে বুঝবো? মানে খারাপ হয়ে গেছে পেশেন্ট। হাইপোটেনশন, প্রেশার কমে গেছে। অলিগিউরিয়া, পেশাব বন্ধ হয়ে গেছে। কোল্ড পেরিফেরি, এছাড়াও ন্যারো পালস প্রেশার, এটা খুব খারাপ। ন্যারো পালস প্রেশার, রেইজ জেভিপি খারাপ। থার্ড হার্ট সাউন্ড, এটাও খারাপ। এবং হচ্ছে কোয়াইট ফার্স্ট হার্ট সাউন্ড মানে হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ করতেছে কিন্তু সাউন্ড হচ্ছে না, কোয়াইট ফার্স্ট হার্ট সাউন্ড। ডিফিউজ এপিক্যাল ইম্পালস, ডিফিউজ এপিক্যাল ইম্পালস, এবং লাংসের মধ্যে আমরা পিট পিট শব্দ পাবো, ক্রেপিটেশন, তার মানে পানি আসা শুরু করে দিচ্ছে লাংসের মধ্যে। এবং সায়েন্স অফ টিস্যু ড্যামেজের মধ্যে আমরা দেখবো ফিভার, এবং সায়েন্স অফ কমপ্লিকেশন সেখানে মাইট্রাল রিগার্জিটেশন থাকবে এবং পেরিকার্ডাইটিস থাকবে। এগুলা হওয়া মানে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ইনভেস্টিগেশন প্রথমে আমরা কি করবো? একটা ইসিজি করবো। ইসিজি করে আমরা কি পাবো? এসটি ইলেভেশনও পাইতে পারি, অথবা ডিপ্রেশনও পাইতে পারি, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাইতে পারি, টি ওয়েভ ইনভার্সন পাইতে পারি। এই যে অনেকটা এরকম করে, এটা ছিল নর্মাল টি ওয়েভ, এই টি ওয়েভটা ফ্ল্যাটিং হয়ে যাবে, অথবা এসটি ডিপ্রেশন হয়ে যাবে, অথবা টি ওয়েভটা আমরা পাইতে পারি, প্যাথোলজিক্যাল ইউ ওয়েভটা আমরা পাইতে পারি। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের এসিএস এর সাথে মিলবে। আচ্ছা, তারপর আমরা একটু বলবো যে কার্ডিয়াক বায়োমার্কার, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সিকেএমবি আমরা করব। সিকেএমবি বাড়া শুরু করে 4 থেকে 6 ঘন্টার মধ্যে, টপে আসবে 12 ঘন্টার মধ্যে, থাকবে 48 থেকে 72 ঘন্টা। কোনটা? সিকেএমবি, মেগাবাইট। তার মানে বারটা শুরু করবে হচ্ছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে, টপে থাকবে বুকে ব্যথার 12 ঘন্টার মধ্যে, এবং 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকবে। আর ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি, এটা হচ্ছে সবচেয়ে স্পেসিফিক হচ্ছে ট্রপোনিন আই। এইটাও রাইজ করা শুরু করবে 4 থেকে 6 ঘন্টার মধ্যে, পিকে যাবে 12 ঘন্টার মধ্যে, তবে পারসিস্ট করবে হচ্ছে কি আমাদের 2 সপ্তাহ পর্যন্ত। ট্রপোনিন আই পারসিস্ট করবে 2 সপ্তাহ পর্যন্ত। সিবিসি এবং ইএসআর দেখলে আমরা পাবো লিউকোসাইটোসিস, তার মানে ডাব্লিউবিসি বাড়বে এবং হচ্ছে ইলেভেটেড ইএসআর বাড়বে। আচ্ছা, সি রিঅ্যাক্টিভ প্রোটিনও আমরা এখানে বেশি পাবো। আর চেস্ট এক্সও যদি আমরা করি, তখন দেখবো যেহেতু হার্ট ঠিকমতো কাজ করতেছে না, পালমোনারি ইডিমা ডেভেলপ করছে এবং কার্ডিওমেগালি, পালমোনারি ইডিমা, কার্ডিওমেগালি। আচ্ছা, ইকোকার্ডিওগ্রাফির ক্ষেত্রে আমরা যেটা বলবো, এটা একটু কঠিন, তারপর একটু মনে রাখি। ভেন্ট্রিকুলার ফাংশন আমরা দেখব, মিউরাল থ্রোম্বাস পাইতে পারি। মিউরাল থ্রোম্বাস পাইতে পারি, কেন পাইতে পারি? যে ওয়াল মোশন কমে যাওয়ায় পাম্প ঠিক মতো হচ্ছে না, ফলে ভেতরে হচ্ছে থ্রোম্বাস ফর্ম করে গেছে। আচ্ছা, কার্ডিয়াক রাপচার আমরা পাইতে পারি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে যেতে পারে এবং মাইট্রাল রিগার্ডেশন আমরা দেখতে পারবো, এবং হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন আমরা পাবো। আচ্ছা, কমপ্লিকেশনস অফ ওটা এসিএস কি হবে? ব্যাকওয়ার্ড করোনারি সিনড্রোম, একটা হচ্ছে অ্যারিথমিয়া মানে উল্টাপাল্টা হার্ট বিট দেবে। মেকানিক্যাল কমপ্লিকেশন কি হইতে পারে? রাপচার অফ দ্য প্যাপিলারি মাসল নষ্ট হইল, রাপচার অফ দ্য ইন্টারভার্টিকুলার সেপ্টাম, হার্টের মধ্যে মাঝখানে যে ভার্টিকুলার সেপ্টাম ছিল সেটা নষ্ট হইল, রাপচার অফ দ্য ভেন্ট্রিকল, কোনো একটা ভেন্ট্রিকল নিজে হচ্ছে নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে খারাপ হবে। এবং সেখান থেকে ইম্বলিজম হবে এবং ইম্পেয়ার্ড ভেন্ট্রিকুলার ফাংশন, ভেন্ট্রিকল আর ঠিকমতো কোনোদিন কাজ করতে পারবে না। আচ্ছা, ম্যানেজমেন্ট ভালো করে খেয়াল করবো, কারো এসিএস হয়েছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম, দৌড়ায় হাসপাতালে নিব। অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, পেইন আমার অবশ্যই কমাইতে হবে, পেইন কমাইতে না পারলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমি কমাইতে পারবো না। আচ্ছা, অ্যাড্রিনার্জিক ড্রাইভ কমাবো, রিডিউস ভাস্কিউলার রেজিস্ট্যান্স কমাইতে হবে, বিপি কমাইতে হবে, ইনফ্র্যাক্ট সাইজ এবং হচ্ছে অ্যারিথমিয়াও আমাদের কমাইতে হবে। এবং কোনো পেশেন্টকে আমি এসিএস এর পেশেন্ট নিয়ে গেলাম, মানে আমার কাছে মনে হচ্ছে এমআই অথবা আনস্টেবল অ্যানজাইনা, কোনোভাবেই তাকে আমরা হচ্ছে ইন্ট্রামাস্কুলার কোনো ইনজেকশন কিন্তু দিব না। কেন দিব না? তার কারণটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন এখানে খুব একটা ভালো কাজ করতে পারে না। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে অ্যান্টি থ্রোম্বিক থেরাপি। যেহেতু আমরা ধরে নেব একটা থ্রোম্বাস ফর্ম করছে, তো থ্রোম্বাসকে ধ্বংস করতে হবে, তার জন্য কি দিব? অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল, দেন হচ্ছে আমাদের GP2B3A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? সেটা কি আছে? টাইরোফিবেন, এবিসিক্সিম্যাব, অ্যাবসিক্সিম্যাব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিব, এটা হচ্ছে রিডিউস থ্রোম্বো ইম্বোলিক কমপ্লিকেশন এবং হচ্ছে প্রিভেন্ট ইনফ্র্যাকশন। তার মানে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিতে পারি, কী দিতে পারি? আনফ্র্যাকশনেটেড হেপারিন, লো মেরিকুলার হেপারিন মানে ইনক্সাপেরিন,
ঠিক আছে, এবং ওয়ারফেরিন এগুলো আমরা দিতে পারি। এছাড়া অ্যান্টি অ্যানালজেসিক কী হিসেবে কী দিব, ব্যথা কমানোর জন্য জিটিএন দিব, সাবলিঙ্গুয়াল জিটিএন, আইভি নাইট্রেট দিব, প্রিলোড এবং আফটারলোড দুটোই হচ্ছে কি আমাদের কমায় দিবে, এবং হচ্ছে আইসোসরবিট ডাইনাইট্রেট দিব, বিটা ব্লকার দিব, অ্যাটিনোলোল মেটোপ্রোলোল দিব, এবং হচ্ছে সিসিবি বা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভ্যারাপামিল ডিলটিয়াজেম, ভ্যারাপামিল এবং হচ্ছে ডিলটিয়াজেম, ভ্যারা এবং হচ্ছে ডিল, এই দুইটা আমরা দিব। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে রিপারফিউশন থেরাপি। কারো আমাদের এমআই হচ্ছে, আমরা চিন্তা করলাম যে রাস্তাটা ব্লক হয়ে গেছে সেটা খুলে দিব। মনে রাখবো, নন স্টিলাবেটেড এমআইয়ের মধ্যে কখনোই আমরা রিপারফিউশন কিছু করতে যাব না। যদি আমি দেখি স্টিলাবেশন হয়েছে 100% পিওর, তখনই হচ্ছে কি আমরা রিপারফিউশন থেরাপি করতে যাব বা থ্রোম্বোলাইসিস করতে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ভালো করে মনে রাখবো যে যেখানে আমাদের হচ্ছে স্টিলাবেশন থাকবে সেখানেই শুধুমাত্র হচ্ছে আমরা থ্রোম্বোলাইসিস করব, নন স্টিলাবেটেড করব না। ঠিক আছে, আর দরকার হলে আমরা স্ট্যান্ডিংও করতে পারি। আচ্ছা, নন স্টিলাবেটেড এমআইয়ের ক্ষেত্রে আমরা বলবো ইমিডিয়েট রিপারফিউশন থেরাপি হ্যাজ নো বেনিফিট, থ্রোম্বোলাইটিক থেরাপি মে বি হার্মফুল। আর যদি আমাদের স্টিলাবেটেড এমআই হয় তখন আমরা কি করব, সেটা হচ্ছে পিসিআই অথবা হচ্ছে থ্রোম্বোলাইসিস করব। আচ্ছা, সেটা কিভাবে করব, সেটা হচ্ছে রিস্টোর করোনারি আর্টারি প্যাটেন্সি, প্রিজার্ভ লেফট ভেন্ট্রিকুলার ফাংশন, ইমপ্রুভ সার্ভাইভাল এবং রিলিফ পেইন, এটা আমরা একটু দেখব। আচ্ছা, পেশেন্ট মোবিলাইজেশন আফটার এমআই হইলে এরপর আমরা কি করব, তাকে হচ্ছে কি আমরা সেকেন্ড ডেতে হচ্ছে মোবিলাইজ করব, 3 থেকে 5তম দিনে আমরা বাসায় পাঠিয়ে দিব। ঠিক আছে, এবং 4 থেকে 6 সপ্তাহের মতো তাকে বলবো কাম করেন। আচ্ছা, লেট ম্যানেজমেন্ট অফ এমআই, আমার আব্বার যেটা হয়েছে নন স্টিলাবেটেড এমআই, সেখান থেকে আমি একটু মনে রাখি, বিড়ি খাইতে দিব না, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ডায়েটের মধ্যে আমরা বলবো ওয়েট কন্ট্রোল এবং হচ্ছে লিপিড লোয়ারিং ড্রাগ সবসময় দিতে হবে। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড ড্রাগ থেরাপি, কারো একটা এমআই হয়ে গেল তখন কি দিব দেখি। অ্যান্টিপ্লাইটলেট, এটা হচ্ছে অ্যাসপিরিন অথবা হচ্ছে ক্লোপিডোগ্রেল। আব্বু ক্লোপিডও খায়, আমাদের অ্যাসপিরিনও খায়, এটা কিন্তু দুইটি আমরা কিন্তু দেই, অ্যাসপিরিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল আমরা দিচ্ছি। আচ্ছা, বিটা ব্লকার, যেমন আব্বু খায় হচ্ছে বিসোপ্রো খায় এবং টেলমিপ্রেস খায়। তো বিসোপ্রোটা হচ্ছে বিটা ব্লকার এবং টেলমিপ্রেস হচ্ছে অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। তাহলে পেশেন্টকে আমরা একটা বিটা ব্লকার দিব এবং অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার অথবা হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অবশ্যই দিব। এবং পরবর্তী সময় এই এমআইয়ের পেশেন্টদেরকে বাঁচায় রাখার জন্য এটার ভূমিকা অনেক। আমরা একটা স্ট্যাটিন দিব। আচ্ছা, এছাড়াও আমরা হচ্ছে গিয়ে স্ট্যাটিন হচ্ছে ক্লপিড, আমাদের স্ট্যাটিন দিলাম। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডিশনাল থেরাপি ফর কন্ট্রোল অফ ডায়াবেটিস এবং হচ্ছে হাইপারটেনশন এবং হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা দিতে পারি, অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আচ্ছা, রিহ্যাবিলিটেশন ডিভাইসের ক্ষেত্রে আমরা বলবো ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফাইব্রিলেটর। যদি আমরা দেখি পেশেন্ট খুব হাই রিস্কের, তখন তাকে আমরা ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফাইব্রিলেটর দিতে পারি। আচ্ছা, বেনিফিট অফ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ট্রিটমেন্ট ইন এমআই পেশেন্ট, মানে যে এসি ইনহিবিটর বা হচ্ছে এআরবি দিলে আমাদের কি সুবিধাটা হয়। এক নম্বরটা হচ্ছে, আচ্ছা, প্রথমটা হচ্ছে কাউন্টারেক্ট ভেন্ট্রিকুলার রিমডেলিং, ভেন্ট্রিকুলার রিমডেলিংটাকে আটকায় দেয়। আচ্ছা, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যেটা আছে এসিই ইনহিবিটর, সেটা কি করবে, প্রিভেন্ট দ্য অনসেট অফ হার্ট কেয়ার ফেল হইতে দিবে না, রিডিউস রিকারেন্ট এমআই হইতে দিবে না, অ্যাভয়েড রিহসপিটালাইজেশন এবং হচ্ছে ইমপ্রুভ সার্ভাইভাল। তার মানে অবশ্যই আমরা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর একটা দিব। আচ্ছা, প্রগনোসিসের ক্ষেত্রে আমরা একটু বলবো যে আর্লি ডেথ এই এমআইয়ের ক্ষেত্রে কেন হয়, বা হচ্ছে আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোমে কেন হয়, অ্যারিথমিয়ার কারণে হয়। এছাড়া হচ্ছে প্রগনোসিস ওর্স ইন অ্যান্টিরিয়র এমআই, আমরা মনে রাখবো অ্যান্টিরিয়র এমআইটা খারাপ ইনফিরিয়র এমআই থেকে। আচ্ছা, 25% পেশেন্ট হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই মারা যায়, অর্ধেক যা পেশেন্ট থাকে সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে মারা যায়, 40% পেশেন্ট হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট মান্থের মধ্যে মারা যাবে, কপাল খারাপ। বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যান্ড হাই কার্ডিয়াক মার্কার ইন্ডিকেট এক্সটেন্সিভ মায়োকার্ডিয়াল ড্যামেজ। আমরা যদি দেখি কারো বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে গেছে অথবা কার্ডিয়াক মার্কারগুলো অনেক বেশি, তাহলে বুঝবো যে খারাপ আছে। এছাড়া ওল্ড এজ, ডিপ্রেশন, সোশ্যাল আইসোলেশন আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ মর্টালিটি।